আচ্ছা, আসসালামু আলাইকুম। তোমাদের ছুটির আগে আজকে শেষ ক্লাস। তবে আরেকবার বলি, তোমরা যারা আর কি নতুন তারা অবশ্যই কষ্ট করে আর কি শুক্রবার 10টায় আসবা, বা কারো সমস্যা থাকলে 10:30টায় আসবা, কিন্তু 10টায় মানে আসার চেষ্টা করবা। সমস্যা থাকলে 10:30টায় আসবা। এবং হচ্ছে ছুটির পরে যদি চলে যাও বাড়িতে, তাহলে ছুটির পরেও কিন্তু প্রতি শুক্রবার এসে এসে এক্সট্রা ক্লাস করতে হবে। না হলে তোমরা তো আর কি বুঝতে পারবে না, তাই না? মানে এই যে আগের বিষয়গুলো তো বুঝতে সমস্যা হবে, তোমাকেও আসতে হবে। হ্যাঁ স্যার, এক্সট্রা ক্লাস ইউটিউবে দিয়ে দিলে হবে। আচ্ছা, ইউটিউবে ক্লাস দেওয়া আছে, ছুটির মধ্যে তোমরা ইউটিউবে দেখবা। তাহলে হয়তো কম এক্সট্রা ক্লাস করতে হবে। ইউটিউবে একটু দেখে দেখে যে জায়গাগুলো বুঝবা না সেগুলো একটু ইন্ডিকেট করে রাখলা ছুটির মধ্যে। তারপরে ছুটির পরে তাহলে অল্প এক্সট্রা ক্লাস করলেই হয়ে যাবে। আর আমার ইউটিউব চ্যানেল তো তোমরা জানোই, তাই না? যে শান্ত বায়োলজি এরকম বড় হাতের আছে। হ্যাঁ, এখানে কিন্তু ক্লাসগুলো সব দেয়া আছে, বুঝছো? প্রথম অধ্যায়ের এই যে এরকম বড় হাতের দিয়ে সার্চ দিলে পাবা। হ্যাঁ, আর প্রথম বর্ষ দিবা, তাহলে চলে আসবে প্রথম বর্ষের ক্লাসগুলো। তোমরা এগুলো দেখলেও ওই ছুটির মধ্যে একটু দেখবা, তাহলে কম আর কি এক্সট্রা ক্লাস করতে হবে। ইউটিউবে দেখে অনেকটা বুঝে ফেলবা। তারপরে যেগুলো বুঝতে পারবা না, বা এই সরাসরি তো কোশ্চেন করতে পারবা না ইউটিউবে, তাই না? তো ওই কারণে ওগুলো একটু খাতায় নোট করবা। তারপরে যখন আবার ছুটির পরে শুরু হবে, তখন আবার এক্সট্রা ক্লাস করে ওগুলো ঠিক করে নেবা। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমরা জেনেছিলাম যে রেপ্লিকেশন। এর আগে আমরা জেনেছি রেপ্লিকেশন নামটাই হয়েছে রেপ্লিকা থেকে, তাই না? রিপ আর লাইকেশন। রেপ্লিকেশন কথাটা আসছে রি মানে হলো পুনরায়, হ্যাঁ, আর একটা হলো লাইকেশন। লাইকেশন মানে হলো জুড়ে দেওয়া। লাইকেশন মানে হলো জুড়ে দেওয়া, পুনরায় জুড়ে দেওয়া, পুনরায় জুড়ে দেওয়া। তো এটার ছবি পরীক্ষায় আঁকবা যেটা, সেটা একটু আমার সাথে প্র্যাকটিস করো। যে ছবিটা পরীক্ষার জন্য আঁকতে হবে, খাতায় একটু প্র্যাকটিস করো। পুনরায় জুড়ে দেওয়া। এখন খাতায় একটু প্র্যাকটিস করো ছবিটা। দেখো, প্রথমে গোটা খাতা জুড়ে ছবিটা আঁকো, মানে উপর থেকে নিচ পর্যন্ত গোটা খাতা। হ্যাঁ, শেষের সময় একটু বড় করে আঁকা হবে। তো প্রথমে যে কাজটা করবা, ফার্স্ট ব্র্যাকেট আঁকো, 3 জোড়া ফার্স্ট ব্র্যাকেট আঁকো। তারপরে এর থেকে একটু নিচের দিক করে 1 ইঞ্চি নিচের দিক করে এখানেও ফার্স্ট ব্র্যাকেট আসে। এখানেও ফার্স্ট ব্র্যাকেট আঁকো। এটুকু আগে আঁকো। এটুকু আঁকা হয়েছে না স্যার। আচ্ছা, এটুকু আঁকা। হয়েছে এটুকু সবার, তাই না? এবার দেখো, তাহলে আঁকা হলে এবার এই পাশেরটা এই পাশে যুক্ত করতে হবে, এই পাশেরটা এই পাশে, আর এইটা এই সামনের সাথে যুক্ত করতে হবে। তারপরে এই একটু করো। দেখ না, ওই এটা একটু নিচের দিকে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এই জিনিসটা একটু নিচে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখো, এটাকে ডবল করো। ডবল করো। এই এখন ঠিক একই রকম ভাবে এই পাশেরটা এইভাবে করে এখানে লাগিয়ে দিতে হবে খালি। তারপরে এই
কারো আপনার সমস্যাটা আমাকে বলো, হ্যাঁ। সমস্যা হচ্ছে কারো? আচ্ছা, তারপরে কি এই যে এই, তাই না, এটা এই পাশে এটাও তাই। আমাদের মূল ডিএনএ এর রেপ্লিকেশন হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, এই ভিতরে যেহেতু এখানে আমরা জানি ইয়া থাকে, এই যে নাইট্রোজেন বেস গুলো থাকে, এটা কয়েকটা দেখাতে হবে। একইভাবে এখানেও দেখাতে হবে। আর বাদ বাকি গুলো খালি এরকম ড্যাশ ড্যাশ দিলেই হবে। এইভাবে ড্যাশ ড্যাশ দিবা, তাহলে হবে। বাদ বাকি তবে যেটা আর কি পুরাতন স্ট্যান্ডে একটু কালো দাগ দিয়ে দিবা, এটা পুরাতন বোঝানোর জন্য। তাহলে এটা হলো সেই পুরাতন, এটা পুরাতন, এটা পুরাতন, পুরাতন, পুরাতন। তাহলে যেখানে দাগ দিইনি সেটা হলো নতুন, এটা বোঝাচ্ছে। আচ্ছা, সবারই হয়েছে আশা করি। বাকি আছে নিচে না। এবার সহজ হয়েছে। এবার দেখো, এই ছবিটা তোমার পরীক্ষায় রাখবা, পরীক্ষার জন্য। হ্যাঁ, এখন আমরা শিক্ষার জন্য যে বিষয়গুলো প্রথম থেকে আমরা একটু দেখি। আমরা গতদিন হচ্ছে এনজাইম সম্পর্কে একটু জানছিলাম। এনজাইমগুলোর কাজগুলো জানলে বাংলায় লেখা সুবিধা। তাহলে একটু বইয়ের মধ্যে আসো, এনজাইমের কাজগুলো, যে প্রয়োজনীয় উপকরণ যে জায়গাটা, এই জায়গাটা গতদিন আমরা জেনেছিলাম রিপ্লিসোমের প্রধান এনজাইম, অর্থাৎ অনুলিপন করার জন্য, প্রতিলিপন করার জন্য, মানে এই যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ করানোর জন্য যত এনজাইম থাকে সব এনজাইমকে একসাথে রেপ্লিসোম বলা হয়। অর্থাৎ হচ্ছে ডিএনএ কে, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ বানাতে
যে এনজাইম কাজ করে সেটাকে বলে রিপ্লিসোম। এই তো হয়ে গেল। এই যে চতুর্থ নম্বর লাইনে দেখো, চতুর্থ নম্বর লাইনে আছে ডিএনএ অণুর রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ। চতুর্থ নম্বর লাইন, রেপ্লিসোমের প্রধান এনজাইম হলো ডিএনএ পলিমারেজ। গতদিন আমরা এটা জেনেছি, তাই না? মনে আছে তোমাদের? পলিমারেজ নামকরণ কেন হয়েছে? হ্যাঁ, সুন্দর। এস মানে এনজাইম, তাই না? আর পলিমার মানে কি? বহু। আর মার মানে অণু। তাহলে ছেলেদের মধ্যে থেকে কেউ বললাম আপনার বলো দেখি যে পলিমারেজ বলতে কি বুঝি? পলিমারেজ এনজাইম বলতে পলিমারেজ নামকরণটা কেন হয়েছে? এস মানে এনজাইম, আর বহু অণু। হ্যাঁ, যে এনজাইম বহু অণু তৈরি করে। সাইন পার্টটা পারবা? পলিমারেজ তুমি একটু বলো। পলিমারেজ আরেকবার একটু দেখে রাখো সবাই একটু দেখো। ছেলেরা ভালো মতো বলতে পারছো না। আর হেলিকেসটাকে একটু বুঝালে। হ্যাঁ, বলবো। পলিমারেজ এনজাইমের নাম পলিমারেজ হয়েছে কেন? হ্যাঁ, এখানে দুইটা শব্দ আছে, একটা হলো পলিমার, আর একটা উজ্জ আছে কি? এস। আর একটা উজ্জ আছে এস। এস মানে হলো এনজাইম। আর পলি মানে বহু, মার মানে অণু, বহু অণু। তাই বুঝতে পারলাম? তাহলে যে পলিমারেজ নামকরণ কেন হলো? যে এনজাইমটা বহু অণু তৈরি করতে পারে। কোথায় বহু অণু তৈরি হয়? যখন হলো দুইটা ডিএনএ সূত্র আলাদা হয়ে যায়। ধরো এটা ডিএনএ সূত্র ছিল, এই ডিএনএ সূত্র আলাদা হয়ে গেছে। তো এখন একটা এনজাইম, যে এনজাইম কি করবে, এই সূত্র বরাবর অসংখ্য নিকোটাইড, ওই যে এটিসিজি যে জিনিসগুলা, সেইগুলা অনেকগুলা তৈরি করবে এই বরাবর, আবার এখানেও এই বরাবর তৈরি করবে। তাহলে যে এনজাইম অনেকগুলো অণু তৈরি করতে পারে তার নাম পলিমারেজ। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো তারপরের এনজাইম কি? এছাড়াও আছে হেলিকেস। তাহলে হেলিকেসকে ভাঙলে কি হয় খেয়াল করো। হেলিকেস এই এনজাইমগুলো আগে বুঝলে তুমি বাংলায় লিখতে পারবা। আগে এনজাইমগুলো বুঝতে হবে হেলিকেস নামকরণ কেন হলো। এখানে দেখো হেলিক্স যোগ এস, এইভাবে নাম হচ্ছে হেলিকেস। হেলিক্স যোগ এস।